বলে আবির গিয়ে মেঘলাকে তুলে নিয়ে চলে গেল। কেটেছে কিছুদিন। আকাশ সুস্থ হয়ে গিয়েছে, তবে ওদিকে নাবিল এখনও সুস্থ হয়নি। সামিরার মা নাবিলের খেয়াল রাখছে। এর মধ্যে আকাশ একবারের জন্য মেঘলার খোঁজ নেয়নি। কোথায় আছে বা কী করছে খোঁজ নেয়নি আকাশ। মেঘলা নিজের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে বাবা মা আর নাবিলকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু কাউকেই পায়নি। আবির মেঘলাকে নিজের বাড়িতে থাকতে আশ্রয় দিয়েছে। মেঘলার মনে আকাশের জন্য দিন দিন ক্ষোভ জন্মাচ্ছে। এদিকে ইরা নাবিলের পথ পেয়ে পুরো শহরকে নিজের দখলে নিয়ে নিয়েছে। আকাশের নাম করে সে বাজার থেকে চাঁদা তোলা থেকে শুরু করে বিভিন্ন খারাপ খারাপ কাজ করে বেড়াচ্ছে। আকাশ নিজেও তাতে সায় দেয়। আবির মাঝে মাঝে বিরোধিতা করলেও আকাশ আর ইরার সাথে পেরে ওঠে না। প্রতিবারের মতো আজকেও আকাশ, ইরা সহ আরও কিছু গুন্ডা টাইপের লোক মিলে বাজারে গেল সাপ্তাহিক চাঁদা তুলতে। এই সবার কাছ থেকে চাঁদা তুলে নিয়ে আয়। তাদের পোশাক গুন্ডারা চলে গেল, আর আকাশ ইরা বসে বসে অর্ডার করছে। আবির যেহেতু আকাশের অ্যাসিস্ট্যান্ট, তাই সে বাধ্য হয়ে আকাশের পাশে দাঁড়িয়ে আছে। একটা গার্ড একটা মাছওয়ালার কাছে চাঁদা চাইতেই মাছওয়ালা ভয়ে তাড়াতাড়ি টাকা দিয়ে দিতে চাইল। তখনই টাকাগুলি অন্য একজন এসে নিয়ে নিল। এই কে তুই? তোর এত সাহস আমাদের কাছে বাধা দিস? হ্যাঁ দিচ্ছি, এরা কেউ একটা পয়সাও চাঁদা দিবে না। কথাটা শুনে সবাই তার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল, কারণ যে বাধা দিচ্ছে সে কোনো গুন্ডা বা রাজনৈতিক ব্যক্তি নয়, একজন সাধারণ পথচারী। তাও ছেলে নয়, এক মানবী যার এক হাতে বাজারের ব্যাগ। সে হয়তো বাজার করতে এসেছিল। আপা কি করছেন? টাকাগুলি দিয়ে দিন। ওরা আকাশ ভাইয়ের লোক, ওদের কথার উপরে কথা বলা যায় না। বাঁচতে চাইলে এখান থেকে চলে যান। এরা পেছন থেকে চেঁচিয়ে উঠল। কি রে, তোদের এতক্ষণ লাগে এইটুকু কাজ করতে? আরে ম্যাডাম দেখুন না, এই পাগলিটা টাকা নিতে দিচ্ছে না। এটাকে মেরে পুঁতে দে। ভাই ভাই, আপাকে কিছু করবেন না দয়া করে, আমি টাকা দিয়ে দিচ্ছি। থামুন ভাই, টাকা দিতে হবে না। কথাটা বলার সাথে সাথে গার্ড এগিয়ে গিয়ে মেয়েটার গায়ে হাত তুলতে নিল। এবার মেয়েটা ওনার আড়াল থেকে নিজের মুখ বের করে নিল আর গার্ডকে আটকে দিল। ম্যাডাম আপনি? আমি। কি হলো মার? কিন্তু ভাই যে বলেছিল ম্যাডামের গায়ে কোনো ছেলে হাত দিবে না। মেঘলা, কি করছো এসব? চলে এসো এখান থেকে। এইসবের মধ্যে তুমি কেন ঢুকেছো? এই নিরীহ মানুষগুলির উপরে এমন অত্যাচার কেন করছো তোমরা? এটাই নিয়ম। যতক্ষণ আমি জীবিত আছি ততক্ষণ এইসব নিয়ম আর চলবে না। তাহলে মরে যা। তোর এত সাহস আমার সামনে দাঁড়িয়ে আমারই কাছে বাধা দিস? হাই, মার ওকে। গার্ড যখন মারতে আসলো, মেঘলা তার হাত ধরে বলল, আমি কোনো বড়লোক বাবার আদরে মেয়ে নই। গ্রামে তার মার খেয়েই বড় হয়েছি আমি স্যার। আর মার খেতে খেতে শিখেও গিয়েছি। তাই আমাকে মারাটা এতটাও সহজ হবে না। তাই নাকি? তাহলে তো দেখতেই হয় কেমন পারিস। মেঘলা, তুমি কি পাগল হয়ে গিয়েছো? নিজের বিপদ নিজে কেন ডেকে আনছো? এতগুলো ছেলের সাথে তুমি একা পারবে? আমি একা? কে বললো? এরা যদি সারাদিন ধরে মাছ কাটতে পারে, এখন কয়েকটা গলা কাটতে পারবে না? মেঘলার কথাটা শোনা মাত্রই সব মাছওয়ালা হাতে বটি তুলে নিল, আর সবাই একসাথে বলে উঠল, ঠিকই তো। হ্যাঁ আপা, আমরা পারবো। প্রতিদিন তিল তিল করে মরার চেয়ে একেবারেই মরে যাব, অথবা মারবো। দেখি কার গায়ে কত দম। আপার গায়ে ছুঁয়ে দেখা। মেঘলার কাণ্ড দেখে সবাই তো অবাক হলোই, আকাশও অবাক হয়ে গেল। এরা বুঝতে পারলো সবাই ক্ষেপে গেছে, তাই তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে চাইল। তুমি কাজটা ঠিক করলে না মেঘলা, এর ফল তোমাকে ভোগ করতে হবে। তোমার এত সাহস কি করে হলো? সাপের লেজে পা দিলে ছোবল দিতে পারুক বা না পারুক, ফোঁস করে তো উঠবেই। আমার দেয়ালে পিঠ লেগে গেছে আপু, তাই যতক্ষণ বাঁচবো লড়াই করেই যাব। তাই নাকি? আজ না হয় এদের পাওয়ার দেখাচ্ছিস। এখান থেকে যাওয়ার পর তোর কি হবে? আমি আর কিছুই ভয় পাই না। মরে গেলে মরে যাব, কিন্তু আমি ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। আর মিস্টার আকাশ, শুনে রাখুন, যদি বেঁচে থাকে তাহলে যে রাজনীতির জন্য আপনি আমার ভাইকে ঠকালেন, ভাইয়ার সাথে বেইমানি করলেন, সেই রাজনীতিকে আমি ধুলায় মিশিয়ে দেব। খুব তাড়াতাড়ি পার্টি অফিসে আসছি, অপেক্ষা করুন। আপনি হয়তো ভুলে গেছেন আপনার পদটা পাওয়ার পেছনে আমার অবদানটাই সবচেয়ে বেশি ছিল। আপনার জন্য পদ ম্যানেজ করতে পারলে নিজের জন্য পারবো না? পারবো, অবশ্যই পারবো। পার্টি অফিসে দেখা হবে, আসতে পারেন।
বাজারের সময় আকাশদের তাড়া করতে আসছিল দেখে আবির ইরা আকাশকে টেনে নিয়ে চলে গেল। আবির ড্রাইভ করছে, আকাশ পাশে বসেছে। আচ্ছা আচ্ছা আবির, মেঘলা সব কি বললো? নাবিলের হত্যা মানে? নাবিল তো পালিয়েছিল, তারা মারা যাবে কেন? সেদিন পালানোর সময় নাবিল ভাইকে গুলি করা হয়েছিল, আর সেটা নিউজ থেকে বাদ দেওয়া হয়েছিল। প্রথমে নিউজ শ্যুটের কথা বলা হলেও পরে সেটা আড়াল করা হয়েছিল, কারণ এটা করলে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। নাবিলের খবরটা শুনে আকাশ কি খুশি হলো নাকি দুঃখ পেল সেটা আবিরের বোধগম্য হলো না, কারণ আকাশ রাস্তায় আর একটা কথাও বলেনি। চুপচাপ কি যেন চিন্তা করতে করতে নিজের রুমে চলে গেল। এইদিকে আজ নাবিলকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দিবে। সামিরার মা নাবিলের সাথে দেখা করতে হাসপাতালে গেলেন। এই কয়েকদিন সামিরার মা নাবিলের যত্ন নেয় নাবিলের উনার জন্য এক প্রকার ভালো লাগা তৈরি হয়েছে, আর সামিরার মাও নাবিলকে অনেক আপন করে নিয়েছেন। বাবা, তুমি এখন কোথায় যাবে? আন্টি, আমি জানি না কোথায় যাব। আসলে আপাতত আমার কিছুই মনে নেই, তাই আশেপাশে কোথাও থাকার জায়গা খুঁজবো। যতদিন না সব মনে পড়ছে আমি এখানেই থাকবো। সামিরার মা কিছু বলতে যাবে তখনই তার ফোন বেজে উঠল, আর ফোনের স্ক্রিনে তাকিয়ে তার মন খারাপ হয়ে গেল। সামিরার মা ফোনের দিকে তার বারবার তাকাচ্ছে দেখে মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে। আন্টি, কোনো সমস্যা? তোমাকে আর কি বলবো বাবা, আমার মেয়েকে তো দেখেছো। সামিরা খুব বাদ মেজাজি, সারাদিন ঝামেলা করতেই থাকে। তার উপর একটা ছেলে ওকে খুব বিরক্ত করে। ওর জন্য এক দণ্ড শান্তি পাই না আমরা। মেয়েটাকে কোথায় একা রেখে নিশ্চিন্তে থাকতেও পারি না। এখন ফোন আসায় ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম হয়তো জনি ফোন করেছে। ম্যাডামের জন্য একটা বডিগার্ড রাখলেই তো পারেন, তাহলে নিশ্চিন্তে থাকতে পারবেন। অনেক ট্রাই করেছি কিন্তু পাইনি। আর পাবে বা কোথায়? জানির ভয়ে কেউ সামিরার গার্ড হতে চায় না। তাই নাকি? তা কে এই জনি? এলাকার 1 নাম্বার গুন্ডা, মারামারি চাঁদাবাজি এর একমাত্র কাজ। জানো, আমাদের একটাই কত স্বপ্ন ওকে নিয়ে, কিন্তু আমাদের অর্ধেক স্বপ্ন সামিরা আর বাকি অর্ধেক জনি ভেঙে দিয়েছে। খুব চিন্তা হয় ওর জন্য। সামিরা যদি সবার মতো শান্তশিষ্ট হতো তাহলে ওর উপর জনি নজর পড়তো না। কেন যেমন হলো মেয়েটাকে মানুষ করতে পারিনি। বলে সামিরার মা কেঁদে ফেলল। আন্টি আমার জন্য অনেক করেছেন, আর এখন আমার উচিত তার জন্য কিছু করা। চোখ মুছুন আন্টি। আপনার যদি আপত্তি না থাকে আমি ম্যাডামের গার্ড হতে চাই। সে তো খুব ভালো কথা, কিন্তু এটা যত সহজ ভাবছো তত সহজ না। সামিরা এটা মানবে না, আর জনি তো খুন করে ফেলবে। সেসব নিয়ে আপনি ভাববেন না। আপনি চান কিনা শুধু সেটা বলুন। সামিরাকে মানুষ করা তো 2 দিনের কাজ, আর জনি সেটা আমি বুঝে নেব। দেখুন, আমার যেহেতু যাওয়ার কোনো জায়গা নেই, তাই আপনি আমাকে চাকরিটা দিলে আবার থাকারও একটা আশ্রয় হবে, আর আপনিও নিশ্চিন্ত হতে পারবেন। তুমি সত্যি থাকবে? অবশ্যই আন্টি। অতঃপর সামিরার মা নাবিলকে নিয়ে বাসায় গেল। নাবিলকে দেখে সামিরা ক্ষেপে গেল। মা, এই ছেলেটা এখানে কেন? এই ছেলেটা আবার কি ধরনের সম্বোধন? ভদ্রভাবে কথা বলো। আর ও এখন থেকে এই বাসাতেই থাকবে? কি পাগল হয়েছো নাকি? কেন এখানে কেন থাকবে? আমার ইচ্ছা তাই। না, থাকবে না মা। আমি আমার বাসায় কাউকে থাকতে দিব না। ভিখারি কোথাকার আমাদের এখানে আসছে। নাবিলের রাগ হচ্ছে সেটা সামিরার মা বুঝতে পারল। এসো তো বাবা, তুমি ভিতরে এসো। পাগলের কথায় কান দিয়ে লাভ নেই। নাবিল তার সাথে ভেতরে গেল। বাসা দেখে বোঝা যাচ্ছে সামিরারা বেশ বড় লোক। বাসায় সামিরা আর তার মা ছাড়া আরও কয়েকজন কাজের লোক আছে। নাবিল গিয়ে সোফায় বসলো। তোমাকে তো আগেই বললাম বাবা। চিন্তা করবেন না আন্টি, কয়েকদিন অপেক্ষা করুন, মানুষ হয়ে যাবে। রাগ করনি শুনে ভালো লাগলো। আচ্ছা, তোমার তো নিজের নাম নেই, তোমাকে কি নামে ডাকা যায় বলো তো? যা খুশি ডাকুন, আমার কোনো আপত্তি নেই। একটা নাম দেওয়া দরকার। কি নাম দেওয়া যায়? সামিরা দূর থেকে বলে উঠল। আপদ ছাড়া আর কি? আপদকে আপদ ডাকলেই হবে। নাবিল চোখ গরম করে সামিরার দিকে তাকালো। কি আর বলবো, ওকে মানুষ করা কারো পক্ষে সম্ভব না। ঠিক হয়ে যাবে আন্টি, আমার যাওয়ার আগে ওকে মানুষ বানিয়ে রেখে যাব, কথা দিলাম। ছোট মেয়ে তাই বোঝে কম, আপনি শুধু অনুমতি দিন তাহলেই হবে। তুমি পারবে বাবা, যা করার দরকার করো। মারতে হলে মারো, তাও ওর
আচরণটা একটু ঠিক হোক। তুমি যাও, রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খায়। কোনো ব্যাপার না আন্টি, ঠিক হয়ে যাবে। ছাড়ুন এসব। আমার নাম দিবেন বলেছিলেন। তোমাকে এখন থেকে অরণ্য বলে ডাকবো। ঠিক আছে আন্টি। সামিরার মা কাজের মেয়েকে ডেকে বলল নাবিলকে উপরে ঘরে খুলে দিতে। যাও বাবা, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। কাজের মেয়ে যেতে চাইলে নাবিল বলল দাঁড়ান। কি হলো? ম্যাডাম কোথায় থাকেন? উপরে কেন? আপনি খুব সরল আন্টি, তাই বোঝেন না। দেখুন, অপরিচিত কাউকে এত বিশ্বাস করা ঠিক না। আর ম্যাডাম যেহেতু উপরে থাকে আর উনি যুবতী, তাই একটা ছেলেকে পাশাপাশি ঘরে থাকতে দেওয়া উচিত না। আমাকে নিচে কোনো রুম দিন আন্টি। জানেন তো, আগুন আর ঘি পাশাপাশি রাখতে নেই। সামিরার মা নাবিলের কথায় অবাক হলো। এই যুগেও এমন ছেলে আছে? এমন একটা ছেলেই তো খুঁজছিলাম যে কিনা জনির হাত থেকে সামিরাকে বাঁচাবে, সামিরাকে মানুষ করবে। অরণ্যেই সেই ছেলে। আচ্ছা অরণ্য, তুমি তাহলে যাও, নিজের ঘরে যাও। নাবিল কাজের মেয়ের সাথে ঘরে চলে গেল। নাবিল নিজের ঘরে বসে বসে চিন্তা করছে। মা বাবা কেমন আছে? মেঘলাটাই বা কেমন আছে কে জানে। আকাশ ওদের উপর অত্যাচার করেনি তো? না, আকাশ যতই খারাপ হোক, মা বাবা মেঘলার কোনো ক্ষতি করবে না। ওর যত জেদ ছিল সব তো আমার সাথে ছিল। তবুও খোঁজ নিতে হবে। নাবিল যখন চিন্তায় মগ্ন, তখন সামিরা রুমে আসলো। নাবিল সামিরাকে দেখে বলল, আজব, আপনি না বলে ঘরে ঢুকলেন কেন? এই ইডিয়েট, বাসাটা আমার। আমি কোথায় যাব তোর কাছে জিজ্ঞাসা করতে হবে? তুই এটা আবার কেমন কথা? ভদ্রতা বলতে কিছু শিখেননি? এই চুপ, একদম চুপ। শোনো, তোমাকে আমার সহ্য হয় না। কোনো আপদকে আমি আমার বাসায় থাকতে দিব না। শুধু বাসায় থাকবো তাই না? এখন থেকে তোমাকে আমার কথায় উঠতে হবে, আমার কথায় বসতে হবে। শুনেছি, মা বলেছে, তাই বলছি, বাঁচতে চাইলে চলে যাও। আমি কি করব সেটা আমি বুঝবো। এখান থেকে যাও এখন। এই তুমি আমাকে হুকুম করছো? মার খাওয়ার ইচ্ছে না থাকলে যাও। বলে নাবিল সামিরাকে বের করে দিয়ে নিচে আবার নিজের চিন্তায় ডুব দিল। আমাকে ফিরে যেতে হবে। যদিও আমি বিশ্বাস করি আকাশ আমার পরিবারের কোনো ক্ষতি করবে না, তবুও যেতে হবে। নিজে একটু ফিট হয়েই ফিরে যাব। তার আগে এই জনির একটা ব্যবস্থা করে যাব। আন্টি আমার জন্য অনেক করেছেন, তাই তার জন্য আমার এইটুকু করা উচিত। এদিকে আকাশ ও মেঘলা চিন্তায় মগ্ন, কারণ মেঘলা পড়াশোনা বাদ দিয়ে প্রতিশোধের নেশায় মেতে উঠেছে। মেঘলাকে আমার আটকাতে হবে। আমি নাবিলকে জেলে পাঠাতে চেয়েছিলাম, কিন্তু এই অবস্থা করতে চাইনি। আমি জানি নাবিল ফিরবে। এত সহজে হেরে যাওয়ার মতো দুর্বল নাবিল নয়, কিন্তু ও ফেরার আগে মেঘলা তার নিজের জীবনটার 12টা বাজিয়ে দিবে। আমার ওকে আটকাতে হবে। ওকে বোঝাতে হবে এখনো পড়াশোনা করার সময়, রাজনীতি করার সময় নয়। ভাবতে ভাবতে আকাশ ঘুমের দেশে পাড়ি দিল। মেঘলা ও আবিরের বাসায় ভালোই ছিল, কিন্তু আজ তাদের মাঝে কিছু প্রবলেম হচ্ছে। দেখো মেঘলা, আমি তোমাকে আশ্রয় দিয়েছি, তাই আমার কথা মতো চলা তোমার দায়িত্ব। আমি বলছি তুমি এসব রাজনীতিতে যাবে না, আমি যেতে দিব না। আমি যা বলি তাই করি, আমাকে বলে লাভ নেই। তাই বলে আমাদের বিরোধী দল? তোমাকে মারতে ওদের 2 মিনিট সময়ও লাগবে না, বুঝেছো? নাবিল ভাইকে দেখে বুঝতে পারছো না? মরলে মরবো, তাও আমি লড়াই করব। আমি তোমাকে এসব করতে দিব না। দরকার হলে পায়ে শিকল দিয়ে রাখবো। আমাকে আটকানোর ক্ষমতা কারো নেই। আমি দেখতে চাই আকাশ কতটা নিচে নামতে পারে। দেখতে থাকো, তবে সেটা ঘরের ভিতরেই থেকে। আজ থেকে এই ঘরের বাইরে যাওয়া নিষেধ। দেখি তুমি কিভাবে বাইরে যাও। বলে আবির বাইরে থেকে দরজা লক করে দিল। দরজা খোলো, বাইরে যাব আমি। দরকার হলে আমি এখানেই থাকবো না, তবু আমি বন্দি থাকবো না। খোলো বলছি। রাজনীতির ভূত মাথা থেকে ভাই, নামো, তারপর এত রাতে ফোন লাথি দিলেন, মারবো তোমায়। কোনো দরকার? কি করবে? খুন করে ফেলবো। শুনতে পাওনি? জানোয়ার, একবার বের হতে দে, তারপর দেখিস কি করি আমি। পড়তে বসো। পড়া ছাড়া আর কোনো শব্দ শুনতে চায় না। তুই পড়, তোর শ্বশুরের দাদিকে পড়ার গোষ্ঠী কিলাই আমি। আবির দরজা খুলে ভেতরে গিয়ে বলল। কি হয়েছে? মেঘলা মুখ ভোতা করে বলল, আমি রাজনীতি করব। আমি কে হই তোমার? কেউ না তোমার জন্য। আমার কোনো মায়া দয়া নেই, বুঝেছো? আমার সাথে রাগ দেখিয়ে লাভ নেই। আমার কথা না শুনলে তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। চলো এখন খেয়ে নিয়ে পড়তে এসে বসো। আমি খাবোও না, পড়বও না। ছেলেরা গায়ে হাত দিলে মজা পাও? মানে কি? এই যে বলছো খেতে যাব না, মানে কি চাইছো? তোমাকে আমি কোলে করে নিয়ে যাই, তাই না?
মেঘলা হা করে তাকিয়ে আছে। নিজে যাবে নাকি কোলে নিব? যাচ্ছি যাচ্ছি। আবির বসে থেকে মেঘলার খাওয়া দেখলো, তারপর নিজে বসে থেকে মেঘলাকে পড়ালো। এবার লক্ষ্মী মেয়ের মতো ঘুমাও, আর কখনো যেন রাজনীতির কথা মুখে না শুনি। বলে আবির চলে গেল। ফাউল ছেলে, দেখ এবার আমি কি করি, রাতে আমি এখান থেকে পালাবো। আবির ঘরে যাওয়ার কিছুক্ষণ পর আকাশ আবিরকে ফোন দিল। ভাই, এত রাতে ফোন দিলেন, কোনো দরকার? দরকার তো অবশ্যই। মেঘলার মাথা থেকে ভূত নেমেছে? না ভাই, সারাক্ষণ এক কথাই বলে যাচ্ছে রাজনীতি করবে। যেভাবেই হোক এই ভূত ওর ঘাড় থেকে নামা, তা না হলে তোদের দুইটাকে চিন্তা কবর দেবো আমি।